আজকে আমরা কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় থেকে বাছাই করে 5টা গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা প্র্যাকটিস করব, এখানে সলভ করার চেষ্টা করব। আর তোমরা যারা এই 5টা সৃজনশীল ভালো করে বুঝতে পারবা, ইনশাল্লাহ তোমাদের এই তৃতীয় অধ্যায়ের যতগুলো বোর্ড কোশ্চেন বলো আর যতগুলো টেস্ট পেপারের কোশ্চেন বলো, ইনশাল্লাহ তোমরা সবগুলো সলিউশন করতে পারবা যদি তোমরা এই 5টা ভালো করে বুঝে থাকো। ঠিক আছে? তো ভাইয়া আজকে 5টা সৃজনশীল দেখাবো। এই এখানে যে 5টা সৃজনশীল সলভ করব, আমি কিন্তু সবগুলো ডিটেলস লিখে দিব না, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিব যে তোমরা কিভাবে অ্যান্সার করবা, তোমরা কিভাবে উদ্দীপকটা পড়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। কেমন? কিন্তু তোমরা নিজেরা কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবা। কীভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা সেটা যদি নিজে থেকে না পারো, গাইডে দেওয়া আছে, এই প্রশ্নগুলো তো গাইডে আছে, তুমি খুঁজে দেখবা যে কোন গাইডে কত নম্বরে আছে, খুঁজে দেখবা। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা জাস্ট অ্যাকচুয়ালি প্রসেসটা বুঝো যে কিভাবে কোনো একটা উদ্দীপক পড়ে সমস্যাটা সমাধান করতে হয়, কোনো একটা প্রশ্নের সমাধান করতে হয়। ঠিক আছে? তাহলে তোমরা দেখো, এই যে 5টা সৃজনশীল পর্যায়ক্রমে 1, 2, 3, 4 করে এরকমভাবে দিব ভাইয়া। তোমরা এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না, 80 থেকে 90% ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কেমন? তাহলে দেখো এগুলা। তো এবার আসো আমরা আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নটা সেটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে পি কোন একটা মৌলিক পদার্থ যার নিউক্লিয়াসের ভর হচ্ছে এত গ্রাম, এবং ওই মৌলিক পদার্থের মধ্যে এটা একটা পরমাণু বা মৌল যেটাই বললে কেন, ওর মধ্যে মোট নিউট্রন কয়টা আছে? 30টা। এবার আমাদের কোশ্চেন করলো কি যে পি মৌলটি শনাক্ত করো। ওটা ওই মৌলটার নাম কি, কোন পরমাণু সেটা আমরা বের করবো আর কি, শনাক্ত করব। লাস্ট কোশ্চেন বললো ওই পি মৌলটার বিভিন্ন শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস সেটা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। তা আসলে আমরা প্রথম যে কোশ্চেনটা গ, সেটা একটু সমাধান করার চেষ্টা করি। তো এই যে পি মৌলটা শনাক্ত করতে বললো, এটা কোন মৌল, এটার নাম কি, সেটাই আমাদেরকে বের করতে বলছে। এখন কোন একটা মৌলের নাম কি তুমি কেমনে বুঝবা বলো তো? আমরা কোনো একটা মৌলকে চিনি, ওই মৌলটার মধ্যে মোট কয়টা প্রোটন সংখ্যা আছে, কয়টা প্রোটন আছে, কারণ কোন একটা মৌলের মধ্যে যতগুলো প্রোটন, ওই প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? যেমন হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন, তার মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তারপর অক্সিজেনের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 8টা, এজন্য অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে প্রোটন সংখ্যা থেকেই ওই পরমাণুর সিরিয়াল করা হয়েছে, নাম্বারিং করা হয়েছে। তাহলে কোন একটা মৌলের মেইন পরিচয় বহন করা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা দেখব আমাদের এই মৌলটার মধ্যে বা এই মৌলিক পদার্থটার মধ্যে মোট কয়টা প্রোটন আছে, আমরা সেটা বের করার চেষ্টা করব। তো এখানে আমাদের কি কি ডেটা দেওয়া আছে? আমাদের মধ্যে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কি যে পি মৌলিক পদার্থের বা পি মৌলটির, আমি ধরি পি মৌলটির এখানে যে ভরটা দেওয়া আছে ভাইয়া, সেটা হচ্ছে কি প্রকৃত ভর। পি মৌলটির প্রকৃত ভর কত? 9.067 ইন্টু 10⁻23 গ্রাম। আচ্ছা, কোন একটা মৌলের প্রকৃত ভর কীভাবে পাওয়া যায়? কথার কথা, ধরো এটা হচ্ছে আমাদের লিথিয়াম পরমাণু। আমরা জানি লিথিয়ামের মধ্যে কয়টা প্রোটন থাকে? লিথিয়াম হচ্ছে 3 আর ভর সংখ্যা হচ্ছে 7। প্রোটন কয়টা? 3টা। ইলেকট্রন কয়টা? 3টা। নিউট্রন হচ্ছে 4টা। তো এই লিথিয়াম পরমাণুর প্রকৃত ভর বলতে কি বোঝায়? প্রকৃত ভর বলতে বোঝায় লিথিয়ামের মধ্যে কয়টা প্রোটন? 3টে প্রোটন। তো এই 3টে প্রোটন, একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24। তারপর একটা নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10⁻24। তো একটা পরমাণুর মোট ভর বলতে বোঝায় পরমাণুর কেন্দ্রে যে প্রোটন আর নিউট্রন থাকে, সেই প্রোটন আর নিউট্রনের মোট ভরটা হচ্ছে পরমাণুর মোট ভর। কিন্তু পরমাণুর মধ্যে ইলেকট্রনও থাকে, কিন্তু আমরা ইলেকট্রনের ভর কেন যোগ করি না বা আমরা ইলেকট্রনের ভর কেন হিসাব করি না? কারণ প্রোটন আর নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর প্রায় অনেক গুণ কম। কত গুণ কম? 1800 গুণ কম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হাতির গায়ে যদি মশা থাকে, মশার ওজন হাতের কাছে কিছুই মনে হবে না। তো ঠিক এই কারণে আসলে ইলেকট্রনের ওজনটা অনেক কম, মানে ইলেকট্রনের ভর অনেক কম হওয়াতে আমরা ইলেকট্রনের ভর আসলে হিসাব করি না। ওই প্রোটন আর নিউট্রনের ভর যা, আমার পরমাণুর মোট ভর আসলে তাই।
তাহলে একটা পরমাণু প্রকৃত ভর বলতে বোঝায় ওই পরমাণুর মধ্যে মোট কয়টা প্রোটন আছে। একটা প্রোটনের ভর যদি এত হয় তাহলে মোট কয়টা প্রোটন, 3টা লিথিয়ামের মধ্যে, তাহলে এত ইন্টু 3। আর ওর মধ্যে নিউট্রন আছে কয়টা, 4টা, তাহলে একটা নিউটনের ভর যদি এত হয় তাহলে 4টার কত হবে, এত গুণ 4। তারপরে আমরা কি করব, এটা গুণফল বের করবো, এটার গুণফল বের করব। এটা হচ্ছে কি, ওই যে 3টা প্রোটনের মোট ভর, এটা হচ্ছে কি 4টা প্রোটনের মোট ভর। তারপর আমরা এই দুটোটা কি করে দিব, যোগ করে দিলেই আমরা এই লিথিয়াম পরমাণুর প্রকৃত ভর পেয়ে যাব। তো আমি এই লজিকটাই এই প্রশ্নের মধ্যে প্রয়োগ করে আমরা এই পি মৌলটা শনাক্ত করার চেষ্টা করব। তো দেখো ভাই কি করি। কি কি দেওয়া আছে আমাদের, পি মৌলটার প্রকৃত ভর দেওয়া আছে, তারপর হচ্ছে এটার মধ্যে মোট কটা নিউট্রন সংখ্যা আছে। তাহলে ভালো কথা যে এর মধ্যে পি এর মধ্যে নিউটন আছে কয়টা, 30টা। এখন নিউটন সংখ্যা থেকে তো আমরা বুঝতে পারি না আসলে মৌলটা কি। আমরা বুঝতে পারতাম যদি কয়টা প্রোটন সংখ্যা এর মধ্যে আছে সেটা যদি বলে দিতে, তাহলে আমরা করে বলে দিতে পারতাম যে এটা কোন মৌল, ঠিক না? যদি নিউটনের জায়গাতে এটা যদি প্রোটনই হইতো, যে প্রোটন 30টা, তাহলে আমরা বলে দিতাম এটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? তো কীভাবে করবো দেখো। তো আমরা প্রকৃত ভর জানি কীভাবে বের করতাম। ধরলাম আমাদের এই পি মৌলটার মধ্যে প্রোটন আছে xটি। প্রোটন কয়টি আছে, আমরা ধরি এই পি মৌলের মধ্যে প্রোটন আছে, পি আছে কয়টি, xটি। আর নিউটন তো 30টাই আছে, এটা তো বলে দেওয়াই আছে। তো এখন আমরা কি করব, আমরা জানি, এবার লিখব উই নো, আমরা জানি একটি প্রোটনের ভর কত, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। আবার একটি নিউটনের ভর কত, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। প্রায় সেমই বলতে গেলে। তো এই পি মৌলের প্রকৃত ভরটা কীভাবে পাবো, ওর মধ্যে যতগুলো প্রোটন আছে, যতগুলো নিউট্রন আছে, সবগুলো প্রোটনের ভর, সবগুলো নিউট্রনের ভর যোগ করে দিলে আমরা এই মৌলের প্রকৃত ভর পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি পি মৌলের প্রকৃত ভর সমান সমান ওই মৌলের মোট প্রোটনের ভর প্লাস ওই মৌলের মোট নিউটনের ভর, ঠিক আছে? তো এখন এই পি মৌলের প্রকৃত ভর তো বাইরে দেওয়া আছে, কত দেওয়া আছে, এই মানটা। তাহলে আমরা এখানে লিখে ফেলি 9.067 ইন্টু 10⁻23 সমান। এরপরে কি, এই মৌলের মোট প্রোটনের ভর। এখন মোট প্রোটনের ভর কি আমরা জানি, আমরা ধরে নিচ্ছি কি প্রোটন আছে কয়টা, xটা। তাহলে একটা প্রোটনের ভর যদি হয় এত, তাহলে xটি প্রোটনের ভর কত হবে, x ইন্টু 1.673 ইন্টু 10⁻24। এটা কীভাবে আসলো, যে বললাম আমরা তো জানি না এই মৌলটার মধ্যে কয়টা প্রোটন আছে, তো আমরা ধরে নিলাম কয়টা আছে, xটি। তাহলে একটার যদি হয় এত, তাহলে xটির হবে কত, x গুণ এত, প্লাস ওই মৌলের মোট নিউটনের ভর। মোট নিউটন আছে কয়টা, 30টা। তাহলে একটা নিউটনের ভর যদি হয়, প্রকৃত ভর যদি হয় এত, তাহলে 30টার কত হবে, 30 গুণ 1.675 ইন্টু 10⁻24। তাহলে এখন দেখো এই পুরো ক্যালকুলেশনের মধ্যে এই যে এটাকে একটা কি বলা যায়, সমীকরণ বলা যায়। এই পুরো সমীকরণের মধ্যে দেখো এদিকে মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, শুধু আমরা এই x এর মানটা জানি। এই xটা কি মিন করে বলো তো, xটা মিন করে হচ্ছে এই যে প্রোটন, বলছিলাম না যে ধরে নিয়েছিলাম পি মৌলের মধ্যে প্রোটন আছে xটি। তাহলে আমরা যদি x বের করতে পারি, তার মানে কি এটা প্রোটন সংখ্যার মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা তো খুব দুম করে বলে দিতে পারবো যে এটা আসলে কোন মৌল, বা এই মৌলটার নাম কি, বা পরমাণুটার নাম কি, রাইট? তাহলে আসো, তো আমরা যদি সবগুলো এক পাশে নিয়ে আমরা যদি x এর মানটা বের করি, তাহলে কত আসবে, আমাদের হচ্ছে আসবে 24.2 সামথিং।
তো প্রোটন সংখ্যা তো আর ফ্র্যাকশনাল হয় না, ঠিক না? তো 24.2 সামথিং, তার মানে প্রায় কয়টি? 24। তাহলে এই এক্স এর মান 24 আসলো, সেটা কি আসলে? এক্স বলতে কি ধরে নিয়েছিলাম? প্রোটন সংখ্যা। তার মানে আমাদের প্রোটন সংখ্যা কয়টা? 24টা। এখন তুমি বলো তো 24টা প্রোটন কোন মৌলের? কার পারমাণবিক সংখ্যা 24? ক্রোমিয়াম। তাহলে আমাদের এই পি মনোড হচ্ছে কে? ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। বোঝা গেছে এই সৃজনশীলটা? একটু ভালো করে খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে কি তথ্য দেওয়া ছিল, বা এই তথ্যগুলোর সাথে কিভাবে বের করলাম, পি মনোডটাকে শনাক্ত করলাম। একটু ভালো করে চেষ্টা করো, তুমি পারবা। তারপর হচ্ছে নেক্সট, এবার বললো ওই যে পি মৌলটা, এবার তো আমরা বুঝে গেছি পি মৌলটা হচ্ছে কে? ক্রোমিয়াম। ক্রোমিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। এই 24 থেকে আমরা কি বুঝি? ওর মধ্যে প্রোটন কয়টা? 24টা। ওর মধ্যে ইলেকট্রন কয়টা? 24টা। এখানে তো বলে দেওয়া আছে ওর মধ্যে নিউট্রন কয়টা? 30টা। আচ্ছা, এগুলো একটা লিখি যে ক্রোমিয়ামের মধ্যে প্রোটন কয়টা? 24টা। ওর মধ্যে ইলেকট্রন কয়টা? তাও 24টা। আমরা জানি কোন একটা মৌলের মধ্যে প্রোটন যতগুলো, ইলেকট্রন ততগুলোই থাকে। তারপর ওর মধ্যে নিউট্রন কয়টা? বলে দেওয়াই তো আছে কয়টা? 30টা। আচ্ছা, বলছে ওর বিভিন্ন শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে কি করব? এটা তোমরা সাজিয়ে লিখবা, বা জাস্ট প্রসেসটা দেখাই দিব। তো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখব অরবিটালের সাহায্যে, ঠিক আছে? তো আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হবে কি 4s2, তারপর হবে 3d, কত হবে? 2 2 4 6 10 12 6 18 দিয়ে 20, আর এখানে হবে কত? বাকি রয়েছে কত? 4টা, 24 না? তাহলে এখানে 4। তাহলে এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো তুমি যদি এভাবে ইলেকট্রন বিন্যাস করো তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসটা টিচার কাটা দিয়ে দিবে। এই ইলেকট্রন বিন্যাসটা ভুল, কারণ ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম আছে। সাধারণভাবে এরকমভাবে হওয়া উচিত, কিন্তু না, এটা এভাবে হবে না। অ্যাকচুয়ালি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম পরমাণুর মধ্যে ইলেকট্রন আসলে এভাবে থাকে না। কিভাবে থাকে? আমরা জানি আমাদের বইয়ের মধ্যে আছে যে সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলা, যেমন এই 3d আর 4s প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল। তো এই সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলা, এগুলো যদি সম্পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে আমার সেই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থায়ীভাবে রূপ নেয়, অনেক বেশি স্থিতিশীল হয়। ওই ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতি অর্জন করে। তাই আই রিপিট অ্যাগেইন যে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় আমরা যদি দেখি সর্বশেষ সমশক্তি সম্পন্ন যে দুইটা আমার অরবিটাল যদি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ থাকে তাহলে আমার ওই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থায়ী কি হয়। তো এখন তুমি যেভাবে ইলেকট্রন বিন্যাস করলা, তাহলে এই যে দেখো এই দুটোটার শক্তি তো প্রায় কাছাকাছি, যদি এর থেকে একটু বেশি, তো আমরা ধরতে পারি প্রায় সমশক্তি সম্পন্ন। তো এই সমশক্তি সম্পন্ন দুইটা অরবিটাল, এই দুইটা অরবিটাল, প্রথমে যে 3d অরবিটাল, 3d অরবিটালের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 10টা। 4s অরবিটালের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। এই যে এখন কি বলছিলাম, যদি আমার কোন একটা অরবিটাল সম্পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, কিন্তু এখন যে অবস্থায় আছে দেখো আমার 4s অরবিটাল কিন্তু সম্পূর্ণ, s অরবিটালে 2টা থাকতে পারে, দুইটাই আছে, কিন্তু d অরবিটালে থাকতে পারে 10টা, কিন্তু আছে 4টা, তাহলে এটা তো অর্ধেক পূর্ণ না, কিন্তু এটা তো সম্পূর্ণ। তাহলে এই দুটোটা সমশক্তি সম্পন্ন অরবিটাল, আমার দুইটার মধ্যে একটা কিন্তু সম্পূর্ণ, বাট আরেকটা কিন্তু সম্পূর্ণও না অর্ধপূর্ণও না। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কি সুস্থিত হবে? হবে না। তাহলে আমার কি করতে হবে? আসলে ক্রোমিয়ামের একটা ইলেকট্রন এই 4s থেকে একটা ইলেকট্রন, 4s এর মধ্যে আসলে যায় একটা ইলেকট্রন, আর আরেকটা ইলেকট্রন আসলে যায় ওই 3d অরবিটাল। তাহলে 3d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হয় 5টা,
আর 4s অরবিটালে হয় একটা। বুঝতে পারছি? এভাবেই আসলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয়। প্রকৃতপক্ষে আমরা তো দেখতে পারবো না, কিন্তু ক্রোমিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাসটা আসলে এভাবেই হয়। কেন হয়? কারণ সবাই তো চায় একটি স্থিতিশীল মৌলদের মতো হইতে। তো ও যদি এরকমভাবে ওর ইলেকট্রনটাকে বিন্যাস করে, তাহলে ও মনে করবে কিছুটা হলো সে স্থিতিশীল, এরকম সে মনে করবে। ঠিক আছে? ওর গঠনটা কিছুটা স্থিতিশীল মৌলদের মতো কিছুটা হবে। তাহলে এ হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। বোঝা গেছে? এখন এটা রাইট। এখন যদি তুমি এভাবে লেখো, তাহলে টিচার কি করবে? অবশ্যই তোমার এটা রাইট বলবে। তো আমরা কথা হচ্ছে কি, আমাদের প্রশ্নটা ছিল ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো, ওই যে ডায়াগ্রামের সাহায্যে বিশ্লেষণ করো। তো ঠিক আছে, আমরা ডায়াগ্রামের সাহায্যে বিশ্লেষণ করবো। দেখো, তো আমরা আঁকবো এখন। তাহলে আমরা কার আঁকবো? ক্রোমিয়ামের। তাহলে এটা হচ্ছে ক্রোমিয়ামের প্রথম শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তরে কয়টা থাকে? প্রথম শক্তি স্তরে থাকে কয়টা? 2টা। আমরা জানি প্রথম শক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। তো আমাদের কাছে আছে কয়টা? 24টার জন্য আমরা দিয়ে দিতে পারি, 2টা দিয়ে দিলাম। তারপরের যে শক্তি স্তর, সেখানে কয়টা থাকবে? 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন আমরা দিয়ে দিই। জোড়া জোড়া করে দিতে পারো, অথবা তুমি আলাদা আলাদা করে দিতে পারো। তাহলে এই 8টা ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা? এখন এখানে কি ভুল করতে পারো অনেকে, যে যদি লেখে প্রথম শক্তি স্তরে 2টা, তারপর হচ্ছে 8টা, 10, আর কত লাগে? 14টা। তার মানে তৃতীয় শক্তি স্তরে আমার থাকতে পারে 18টা, কিন্তু আমার তো আর লাগবে কয়টা? আমার কাছে আছে আর 14টা ইলেকট্রন। 8টা আর 2টা 10টা, আর থাকবে 14টা। তো কেউ যদি এভাবে দিয়ে দেয়, তার মানে 3 নম্বর শক্তি স্তরে যদি কেউ 14টা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে কিন্তু তার চিত্রটা হয় নাই। কেন হয় নাই? এই যে তুমি এখানে দেখো না, এখানে দেখো ইলেকট্রন বিন্যাস দেখো, যে তৃতীয় শক্তি স্তর কোনগুলা? এই যে তৃতীয় শক্তি স্তর হচ্ছে এইটা, এই 2টা, আর হচ্ছে কোনটা? এইটা। তাহলে মোট তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা, 2টা কয়টা? 8টা, 8টা আর 5-এ 13। তাহলে আমরা এই তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন দিব হচ্ছে 13টা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, আরেকটা এখানে দিতে পারি 13টা। কারণ ওই যে আমার ইলেকট্রন এখানে এই নিয়মটা ফলো করে, ইলেকট্রন বিন্যাসটা এই নিয়মটা ফলো করে আমার ইলেকট্রন বিন্যাস হবে। আর তৃতীয় শক্তি স্তরে তো আমার 18টা 18টাই থাকবে না, বা 14টা 14টাই থাকবে না। কেন? কারণ এটার আগে সে এটা পূর্ণ করবে, কারণ এটা থেকে এটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন, এটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন। এগুলো আমরা জানি এই নিয়মগুলা। তারপরে এই চতুর্থ শক্তি স্তরে আমার থাকবে হচ্ছে 1টা ইলেকট্রন। এই হচ্ছে এই যে এখানে যে এক্সপ্লেনেশনটা করলাম, এই প্রশ্নের এক্সপ্লেনেশন হচ্ছে এটা। তুমি এভাবে ইলেকট্রন বিন্যাসটা করবা, তারপরে দেন চিত্রটা এভাবে এঁকে দিবা। বোঝা গেছে? তো বা কথা লিখতে হবে, তুমি তোমার মতো করে সুন্দর করে কথাগুলো গুছিয়ে লিখবা। আর তা যদি না পারো, তাহলে দেখবা গাইডের মধ্যে কীভাবে কথাগুলো গুছিয়ে লেখা আছে। আমার কথা হচ্ছে তুমি জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রশ্ন কীভাবে ছিল, উদ্দীপকটা কীভাবে ছিল, প্রশ্ন কি করছে, আমি কোন প্রসেসে গিয়ে প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করলাম। ওকে, ফাইন। তারপর নেক্সট সৃজনশীল দেখব। তো এবার আসো আমরা আমাদের 2 নম্বর সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করি। তো এখানে উদ্দীপক হচ্ছে এই 2টা, এখানে উদ্দীপক কিন্তু 2টা আছে। তো প্রথম যে উদ্দীপকটা, সেখানে বলা আছে কি, যে এটা হচ্ছে বোরন। বোরনের কয়টা আইসোটোপ? 2টা আইসোটোপ। একটার ভর হচ্ছে 10, আর একটার ভর হচ্ছে 11। তো বোরনের 2টা আইসোটোপের মধ্যে প্রথমটা বলতে কোনটা? এই যে এটা প্রকৃতিতে পাওয়া যায় 20%। এটা হচ্ছে আমাদের উদ্দীপক প্রথমটা। পরের যে উদ্দীপক, এই একটা মৌল, বি আর একটা, তাহলে এই 2টা মৌল দেওয়া আছে, শেষ এতটুকুই। তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপকটা। এবার প্রশ্নগুলো গয়ের মধ্যে, যে বোরনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আসো আমরা প্রথমটা একটু সলিউশন করার চেষ্টা করি। তাহলে বোরনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো যেহেতু এখানে বোরনের আইসোটোপের পরিমাণ দেওয়া আছে, তাহলে দেখো আমরা জানি যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে কোন একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা লাগে, সেটা কিন্তু একটা সূত্র আছে বের করার। সেই সূত্রটা কি? আমরা যদি এখানে লিখি যে বোরনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র ইজ ইকুয়াল টু 100 বাই আমার প্রথম যে আইসোটোপটা, বোরনের যে প্রথম আইসোটোপটা,
সে আইসোটোপের ভর সংখ্যা কত 10 ইন্টু এই বোরনটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়, এই যে বলে তো দেওয়া আছে প্রকৃতিতে পাওয়া যায় 20%, তাহলে ইন্টু 20, এইটা প্রথমটা হিসাব শেষ। প্লাস ঠিক একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে এই একই হিসাব করব। দ্বিতীয় বোরনের ভর সংখ্যা কত 11, এই যে দেওয়া আছে 11, ইন্টু দ্বিতীয় বোরনটা প্রকৃতিতে পাওয়া যায় কতটুকু। এখন এখানে তো দেওয়া নাই যে প্রকৃতিতে দ্বিতীয় যে আইসোটোপ, বোরনের যে দ্বিতীয় আইসোটোপ সেটা কত পার্সেন্ট পাওয়া যায়, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই বাট ইনডাইরেক্টলি দেওয়া আছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, প্রথমটা যদি আসেই তো দুইটা আইসোটোপ বোরনের, বলতেছি দুইটা আইসোটোপের মধ্যে প্রথমটা প্রকৃতিতে পাওয়া যায় 20%, তাহলে পরেরটা কত 80%। তো যদি পরেরটা এটা 20% হলে যদি অবশ্যই এটা কি হবে 80% হবে, তাহলে আমরা এখানে দিব কি 11 গুণ 80, আর তো নাই, তাহলে দেখছো এই হিসাব ডিভাইড বাই 100। এটাই হচ্ছে আমাদের যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কোন একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার যে সূত্রটা। খুব ইজি, কি করলাম, প্রথম আইসোটোপের ভর ইন্টু প্রথম আইসোটোপ কি পরিমাণ প্রকৃতিতে পাওয়া যায় 20% এর জন্য ইন্টু 20, এটা শেষ, প্লাস পরের যে আইসোটোপটা দ্বিতীয় যে আইসোটোপ সেই দ্বিতীয় আইসোটোপের একইভাবে ভর ইন্টু ওই আইসোটোপটা প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায় 80, কারণ এখানে প্রথমটা পাওয়া যায় 20%, তার পরেরটা হচ্ছে 80% এর জন্য ইন্টু 80। তো হিসাব করলে আমরা পেয়ে যাব যে বোরনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। তো সেটা কত হয় হিসাব করলে, হ্যাঁ সেটা হয় হচ্ছে আসলে 10.8, তাহলে 10.8 এটা হচ্ছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কিন্তু এখানে অনেক কিছু সাজায় লিখে নেই, তোমরা লিখবা যা দেওয়া আছে বোরনের প্রথমটা এত 20%, তারপর ওটা সুন্দর করে গুছাই লিখবা, গাড়ি দেওয়া আছে এগুলা কীভাবে গুছাই লিখতে হবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝা দিচ্ছি যে প্রসেসটা কীভাবে, কি বলছে কি করবা তোমরা। তারপর আসো দ্বিতীয় যে প্রশ্নটা, ঠিক আছে, খুব ইজি এটা। এ ও বি মৌল দুটার ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ শক্তি স্তরে 2NF সূত্রের অসামঞ্জস্যতার কারণ ব্যাখ্যা করো। তার মানে এই যে 2NF আমরা কি করি বলতো, 2NF আমরা কি করি, কোন একটা মৌলের যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে আমরা সেটা বের করি, কিসের সাহায্যে, এই সূত্রের সাহায্যে, 2NF সূত্রের সাহায্যে। তো ঠিক আছে, এবার আমরা একটু চিনি যে এ মৌলটা কি আর বি মৌলটা কি। এ মৌলের পারমাণবিক সংখ্যা 29, তার মানে সেটা কি মৌল, অবশ্যই কপার। তাহলে আমাদের এ মৌলটা হচ্ছে কে, এ মৌলটা হচ্ছে কপার, কারণ আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, ভালো কথা। বি মৌলটা কে, বি মৌলটার পারমাণবিক সংখ্যা কত 19, তাহলে এটা কি হবে বলতো, অবশ্যই পটাশিয়াম। তো আমরা এখন ওদের একটু ইলেকট্রন বিন্যাস করব, কেন করবো সেটা একটু পরেই বুঝবা। তো আমরা যদি ওর ইলেকট্রন বিন্যাসটা করি, কপার ইলেকট্রন বিন্যাস করলে ওই যে অরবিটালের সাহায্যে, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়। এখানে কিন্তু 4s-এ অনেকে 2টা দিয়ে ফেলে, 3d-তে 9 দিয়ে ফেলে, কিন্তু সেটা হবে না। কেন হবে না সেটা তোমরা জানো। এই তারপর হচ্ছে বি মৌল, বি মৌলের মধ্যে এটা হচ্ছে পটাশিয়াম, তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 2 2 4 6 10 12 18 আর হচ্ছে 4s1। তাহলে তো 3d-তে গেল না, 3d-তে কোনো গেছে যায় নাই। আচ্ছা এটা কেন লিখলাম, এটা তো না লিখলেও পারতাম, লিখছি কেন সেটা একটু পরে বলবো। তো আমরা যদি খুব সহজভাবে ওই যে 2n² প্রধান শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো থাকবে শুধু সেগুলোর মাধ্যমে যদি লিখি, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস হবে কীভাবে, যে প্রথম শক্তি স্তরে থাকতে পারবে 2টা, তারপরে সর্বোচ্চ থাকতে পারে 8টা, তাহলে 10। তারপর কি করতো অনেকে, যেহেতু এরপরে শক্তি স্তরে থাকতে পারে মোট কয়টা 18টা, তাহলে 2 8 10 আর 18 কত 28, তারপরে থাকবে কি এরপরে শক্তি স্তরে একটা, মানে চতুর্থ শক্তি স্তরে। এভাবেই তো আমরা করবো, এভাবে যে করছে এটা হয়েছে। এবার যদি পটাশিয়ামের করি, পটাশিয়ামের করলে কত হবে, প্রথম শক্তি স্তরে
2টা, তারপরটা 8টা, এটা কত হলো 8 2 10, আর দেবো কয়টা 9টা। এখন এটা তো আমাদের 3 নম্বর শক্তি স্তর, তো 3 নম্বর শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে কয়টা 18টা, কিন্তু আমার এখানে 8 2 10টার পরে আর লাগতেছে কয়টা 9টা, তো অনেকেই করে এখানে 9 দিয়ে ফেলে। তুমি যদি লিখো এটা হবে না, তো কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা। তো আমরা এখানে দেখতেছি যে 3p অরবিটাল পূর্ণ করার পরে ইলেকট্রন 3d অরবিটালে যায় না, ইলেকট্রন কোথায় যায় চতুর্থ শক্তি স্তরের s অরবিটালে। তাহলে আমরা এখানে কি দিব, আমার তাহলে 3 নম্বর শক্তি স্তরের মোট ইলেকট্রন কয়টা, আমরা এখান থেকে গণি হিসাব করি, এই যে 3s এ কয়টা 2টা, 3p তে 6টা, তাহলে এই হচ্ছে 3 মানে তৃতীয় প্রধান শক্তি স্তর, মোট ইলেকট্রন কয়টা 6টা দিয়ে 8টা, তাহলে 3 নম্বর শক্তি স্তরের মোট ইলেকট্রন যায় কয়টা 8টা, আর 4 নম্বর শক্তি স্তরে কয়টা একটা ইলেকট্রন, তাহলে আমরা কমা দিয়ে লিখব 1। তাহলে এই হচ্ছে প্রধান শক্তি স্তরের সাজি ইলেকট্রন বিন্যাস, আর এইটা হচ্ছে উপশক্তি স্তরের সাজি ইলেকট্রন বিন্যাস। একটু ভালো করে খেয়াল করো, বুঝতে পারবা। সৃজনশীল তুমি তখনই প্র্যাকটিস করবা যখন তোমার বইয়ের যে বেসিক কনসেপ্টগুলো যখন ক্লিয়ার হবে, ফুল যখন ক্লিয়ার হবে, তখনই তুমি সৃজনশীল প্র্যাকটিস করে মজা পাবা, সলিউশন করে মজা পাবা। তোমাকে বুঝাই দিব যে কোন জায়গায় কোন ব্যাপারটা ঘটছে, বাট তোমাকে কিন্তু বইয়ের কনসেপ্ট জানতে হবে, বেসিক কনসেপ্টগুলো তোমার জানতে হবে। তাহলে এই হচ্ছে কথা। এখন এই যে এখানে দেখো 2n² সূত্রে অসামঞ্জস্যতার কারণ ব্যাখ্যা করো, তাহলে এখানে কি 2n² সূত্রে অসামঞ্জস্যতার কারণ ব্যাখ্যা করলো না? এই যে দেখো বিমোলার ক্ষেত্রে আমরা এই যে প্রধান শক্তি স্তরের সাথে আমরা যদি লিখতাম, তাহলে এখন 9টায় দিয়ে ফেলতাম, কিন্তু এখন তো 9টা হয় নাই, দিছি করে 3 নম্বর শক্তি স্তরে দিলাম 8টা, কারণ 3 নম্বর শক্তি স্তরে এই সূত্র অনুযায়ী 18টা থাকতে পারে, কিন্তু আমি এখানে 9টা দিয়ে ফেলতে পারতাম, কিন্তু 9টা দেই নেই। কারণ কি, কারণ আমার ইলেকট্রন আগে 3p অরবিটাল, আগে আমার 4s অরবিটাল পূর্ণ করবে, তারপর হচ্ছে কি 3d অরবিটালে যাবে। এজন্য আমরা 3p অরবিটালের পর আমার যে একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন আমরা কোথায় দিলাম চতুর্থ শক্তি স্তরে s অরবিটালে। এর জন্য এখানে 8টা আর এখানে কয়টা 1। তাহলে এই জন্য কি জন্য হয়, এই 2n² সূত্রে অসামঞ্জস্যতার কারণ ব্যাখ্যাটা কি, এটা তোমরা এই ব্যাখ্যাটাই দিবা। কারণ ব্যাখ্যাটা হচ্ছে কি, যে আমার ইলেকট্রন আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল সম্পূর্ণ করবে, তারপর উচ্চতর শক্তি স্তরে, উচ্চতর যে উপশক্তি স্তর সেগুলোতে কি করবে প্রবেশ করবে। এজন্য আমার এই 2n² সূত্রের অসামঞ্জস্যতা দেখা যায় কিসের ক্ষেত্রে, বিমোলের ক্ষেত্রে। আর এমোলের ক্ষেত্রে কি দেখা যায়, এমোলের ক্ষেত্রে হ্যাঁ এমোলের ক্ষেত্রে তো দেখা যায়। কিভাবে দেখা যায় দেখো, এই যে আমার 4s না, এখানে আসলে এই মূলটা হয় নাই, এখানে আসলে আরেকটা ছিল যে আমার সিলভার ছিল, এখানে এই যে 47 ছিল। তো আমি এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে এত বড় তো আসবে না পরীক্ষাতে, এই জন্য আমি তোমাদের পটাশিয়াম দিছি তোমাদের বোঝার জন্য আর কি। তো ওইটার ক্ষেত্রে সেম একই ব্যাপার ঘটে, যে আমার দেখা গেছে কি চতুর্থ শক্তি স্তর পরে চতুর্থ শক্তি স্তরে থাকতে পারে মোট 32টা, বাট সেখানে দিছে 8টা, তারপর একটা দিছে ওই এই এখানে যে ব্যাপারটা ঘটে ঠিক একই ব্যাপার। তো ওই দুটোটা বলার মধ্যে ঠিক আসলে একই ব্যাপার ঘটে। আমার মূল ব্যাপারটা হচ্ছে 2n² সূত্র কিন্তু এখানে ফলো করে না। প্রধান শক্তি স্তরে যে সর্বমোট যে ইলেকট্রনগুলো থাকবে সেই অনুযায়ী যদি আমি ফিল আপ করি, তাহলে কিন্তু আমার ইলেকট্রন বিন্যাসটা হবে না। আমাকে ফলো করতে হবে এই রুলস অনুযায়ী, এই ক্রমবিন্যাস অনুযায়ী, শক্তি স্তরের এই ক্রম অনুযায়ী আমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। এজন্যই 2n² সূত্রে অসামঞ্জস্যতা দেখা যায়। গাড়িতে এক্সপ্লেনেশন আছে, তুমি একটু ভালো করে পড়লেই বুঝতে পারবা। এই হচ্ছে এক্সপ্লেনেশন। আমাদের 3 নম্বর সেন্সের প্রশ্নটা হচ্ছে কি একটা চিত্র, কিসের চিত্র, এটা একটা পরমাণুর চিত্র। এখানে দেওয়া আছে এটা হচ্ছে কি প্রথম যে পরমাণুর প্রথম প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে কি 4 নম্বর প্রধান শক্তি স্তর। এই সিম্পল এতটুকুই। প্রশ্ন করছে কি যে n শেলে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। n শেল বলতে কোনটা, এই যে এখানে এটা, এখানে আছে কয়টা শক্তি স্তর, 1টা 2টা 3টা 4টা। যে 4 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, আবর্তন করবে, সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সবগুলা বলতে এই 4 নম্বর শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে প্রত্যেকটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কিন্তু নির্দিষ্ট সেমই হবে। এখন আমরা একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করবো, একটা যা সবগুলা তাই। এখন কৌণিক ভরবেগ বের করে কেমনে, সেটা কিন্তু আমাদের বিজ্ঞানী বই বলে দিয়েছিল যে কৌণিক ভরবেগের মান কোন একটা শক্তি স্তরে যখন ইলেকট্রন ঘুরবে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কি হবে,
MBr ইজ ইকুয়াল টু NH/2 পাই। এখন এই যে আর হচ্ছে কি নিউক্লিয়াস থেকে তুমি কতটুকু দূরত্বে গেলে ইলেকট্রন পাবা। এখন বিজ্ঞানী বই বলছে কি যে তুমি নিউক্লিয়াস থেকে সব জায়গায়, নিউক্লিয়াসের বাইরে তুমি সব জায়গায় কিন্তু ইলেকট্রন পাবা না, এটা সত্য। তুমি তাহলে কোথায় গেলে ইলেকট্রন পাবা? তুমি নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গেলে ইলেকট্রনকে পাবা। এখন নিউক্লিয়াস থেকে তুমি ততটুকু দূরত্বে গেলে ইলেকট্রন পাবা যেখানে গেলে, অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করলে, যেখানে গেলে আমার ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা এই NH/2 এর সমান হয়। এখন আমি তো ধরো দূরত্বটা জানি না, এই দূরত্বটা তো আমি জানি না, কারণ ব্যাসার্ধ তো আমি জানি না, ব্যাসার্ধ তো আমি জানি না, কিন্তু এই যে B হচ্ছে ইলেকট্রনের বেগ, এই M হচ্ছে ইলেকট্রনের ভর, এগুলো জানি, বাট নির্দিষ্ট দূরত্বটা কত সেটা আমি জানি না। ঠিক আছে, তো এই NH/2 এর মাধ্যমে আসলে নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে গেলে ইলেকট্রন পাবা সেটা বের করা যায়। এটাই কিন্তু বিজ্ঞানী বই বলছে। বিজ্ঞানী বই বলছে কোনো একটা পদার্থ শক্তিস্তরে যখন ইলেকট্রন ঘুরবে তখন সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা NH/2 এর সমান হবে। আর কৌণিক ভরবেগ কিন্তু MBr দ্বারা প্রকাশ করা যায়। তো ওই আর এর মানটা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে যেতে হবে সেই দূরত্বটা আসলে বের করা যায় এই সূত্রের সাহায্যে। তো এখন আমরা আসলে দূরত্ব বের করব। আমাদের প্রশ্ন এখানে বলছে কি এনশেল আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ এভাবে বের করা যায়, এভাবে বের করা যায়। এখন দেখো আমরা যদি এটা দিয়ে বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? নিউক্লিয়াস থেকে কোন শেল, যেটা এনশেল বলছে, তাহলে এই নিউক্লিয়াস থেকে এনশেলের ব্যাসার্ধ লাগবে, তারপরে ইলেকট্রনের ব্যাগ লাগবে। এটা কি এখানে দেওয়া আছে? নাই। ইলেকট্রনের ভর, এটা আমরা অনেকের মুখস্থ আছে বাট নাই, তাহলে এটা দিতে আমরা পারবো না, কারণ আর জানি না, বি জানি না, এম জানি না, বা দেওয়া নাই এগুলা। দেখি তো এটা দিয়ে পারবো কিনা। এখন এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই প্লাঙ্ক ধ্রুবকের মান কিন্তু আমরা জানি, কারণ যেগুলো ধ্রুবক তাদের মান কিন্তু নির্দিষ্ট থাকে। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তোমাদের বইয়ে এটার যে একক সেটা একটু অন্য দেওয়া আছে, অন্যরকম একক দেওয়া আছে। আসলে কোনো একটা কিছু কীভাবে বের করা লাগে সেটা কিন্তু খুব সহজ। আমরা প্লাঙ্কের যে সমীকরণ E=h নিউ, সেখান থেকে যদি নিউটাকে এই পাশে আনি তাহলে কী হবে? এরকম হবে। এখন দেখো এই যে ই কি? ই হচ্ছে শক্তি, তো শক্তির একক কি? জুল। আর এই যে নিউটা কি মিন করে? কম্পাঙ্কের একক কি? পার সেকেন্ড। এই যে S−1, এই দুটোটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? এই S−1 মানে কি? 1/s। তো এই পুরোটা যদি একসাথে হিসাব করে লিখি তখন কি হয়? জুল সেকেন্ড হয়। তার মানে আমাদের প্লাঙ্ক ধ্রুবকের একক হচ্ছে জুল সেকেন্ড। আচ্ছা, এটার মান এত। আবার এই যে পাই, এই পায়ের মান তো ফিক্সড, তাহলে 3.1416। আর এই এন বোঝায় কয় নাম্বার প্রধান শক্তি স্তর। এখন আমাদের বলছে কি এন শেল বলছে না, তাহলে এখন এন জায়গায় কত হবে? এন শেল মানে কয় নাম্বার? 1 2 3 4 নাম্বার। তাহলে এখন এন এর জায়গায় হবে 4 নাম্বার প্রধান শক্তি স্তর। তাহলে এন এর মান এখানে কত? 4, আর 2 তো একটা ফিক্সড নাম্বার এখানে দেওয়াই আছে। তাহলে আমাদের দরকার কি? এই সূত্রের সাহায্যে কৌণিক ভরবেগ বের করা, যেহেতু এখানে সব এই পাশের সবগুলোর মান আমরা জানি। তাহলে এটার সাহায্যে আমরা এই 4 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘুরবে সেগুলোর কৌণিক ভরবেগ কত সেটা বের করতে পারি এটার সাহায্যে। তাহলে এটার দরকার নাই, বাদ, এটা মুছে দিলাম, আমরা এটার সাহায্যে করব। তাহলে কৌণিক ভরবেগ কি করব? NH/2 পাই। তাহলে এন কত? যেহেতু এন শেল, তার মানে 4 × h 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416। হিসাব করলে কত হবে? হিসাব করলে হয় হচ্ছে 4.218 × 10⁻34 কত হবে? এখন এই যে ভরবেগ, এখন এটা তো হিসাব করলাম, এখন এককটা কি হবে? কারণ ভরবেগ তো একটা রাশি, একে তো পরিমাপ করা যায়, হিসাব করা যায়। এখন এটার এককটা কি হবে? মানে এটাকে বললাম ভরবেগকে কি দ্বারা? MBr দ্বারা প্রকাশ করা হয়, ঠিক না? তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা m কি? ভরের একক কি? কেজি। b কি? ব্যাগের একক কি? মিটার/সেকেন্ড, তোমরা ফিজিক্স থেকে এটা জানো। আর হচ্ছে কি? ব্যাসার্ধ একক কি? মিটার। তাহলে এখানে মিটার কটা? 2টা, তাহলে কেজি মিটার স্কয়ার S−1। তাহলে একক হবে কেজি মিটার স্কয়ার S−1। ওকে, এটা হচ্ছে একক। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এভাবেই তোমরা এই প্রশ্নটার সলিউশন করবা। MBr দিয়ে কিন্তু তুমি পারবা না, কারণ m এর মান দেওয়া নাই, b এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই। কিন্তু NH/2 দিয়ে কিন্তু ইজিলি করতে পারবা, ঠিক আছে? আর এই NH/2 এর সাহায্যে আসলে বিজ্ঞানী বোর্ড নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে গেলে ইলেকট্রন পাবা, অর্থাৎ
এই যে প্রথম শক্তি স্তরের দূরত্বটা কত সেটা বের করেছিল এই সূত্রের মাধ্যমে। এখন এই সূত্রটা কেমনে আসছে এটা বিজ্ঞানী বড়ই ভালো জানে, সেও কিন্তু এটা ব্যাখ্যা ভালোভাবে দিতে পারেনি। ঠিক আছে, এটা অনেক অ্যাডভান্স লেভেলে পড়া, তো ওদিকে যাওয়ার দরকার নেই। তোমরা এভাবেই আসলে এই প্রশ্নটা সলিউশন করবা। তো এবার আসা হচ্ছে আমাদের লাস্ট যে কোশ্চেন, সেটা কি বললো, সেটা হচ্ছে কি গ বলছে n শেলে কোন কোন অরবিটাল থাকা সম্ভব, প্রত্যেকটা অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও। তো n শেল মানে কোনটা, n শেল মানে হচ্ছে আমাদের চতুর্থ যে প্রধান শক্তি স্তর সেটা, ঠিক না? এখন কোন একটা প্রধান শক্তি স্তরে কয়টা কি থাকবে, কয়টা অরবিটাল থাকবে। এখন মোট অরবিটাল কয়টা আমাদের, এ পর্যন্ত আমরা অরবিটাল পাইছি কয়টা, 4টা, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল আর হচ্ছে কি f অরবিটাল। আর অরবিটালকে কি দ্বারা প্রকাশ করা হয়, অরবিটালকে l দ্বারা প্রকাশ করা হয় উপশক্তি স্তরকে। l এর মান যখন 0 হয় তখন s অরবিটাল, l এর মান যখন 1 হয় তখন p অরবিটাল, l এর মান যখন 2 হয় তখন d অরবিটাল, l এর মান যখন 3 হয় তখন সেটাকে আমরা বলি কোন অরবিটাল, f অরবিটাল। ঠিক আছে, তো এই 4 নম্বর প্রধান শক্তি স্তরে আমার কয়টা উপশক্তি স্তর থাকবে সেটা আমরা বের করবো কিভাবে, যে আমাদের সেটা হবে কি l এর মান 0 থেকে কত হবে n-1 পর্যন্ত। 4 নম্বর প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তরের মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখন আমরা যদি একটু লিখি 0 থেকে n-1 মানে কত, 4-1, কারণ 4 নম্বর শক্তি স্তর না, এই যে n শেল 4-1, 4-1 মানে কত, 3 পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে 3 পর্যন্ত আমাদের কি হবে, l এর মান হবে। তো 0 থেকে 3 পর্যন্ত মানগুলো কি, 0, 1, 2, 3। ঠিক আছে, তাহলে 0 হলে কোন অরবিটাল, s অরবিটাল, এই যে 1 হলে কোন অরবিটাল হয়, p অরবিটাল, 2 হলে কোনটা, d অরবিটাল, আর 3 হলে l এর মান f অরবিটাল। তার মানে আমার 4 নম্বর প্রধান শক্তি স্তরে এই 4টা অরবিটালে আছে। তাহলে আবার দেখো 4 নম্বর আমার 4 নম্বর প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল, 4টা অরবিটাল, কি কি, s, p, d, f। ঠিক আছে, এখন যেহেতু এগুলো 4 নম্বর প্রধান শক্তি স্তরের অরবিটাল, জন্য 4s, 4p, 4d আর হচ্ছে কি 4f। এখন এই প্রত্যেকটা অরবিটালে মোট কয়টা ইলেকট্রন থাকে সেটাই কিন্তু আমাদেরকে হিসাব করে দেখাতে বলছে। এখন আমরা জানি কোন একটা অরবিটালে বা কোন একটা উপশক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন কয়টা থাকতে পারে সেটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 × 12 + 1। এখন আমরা এই সূত্রের সাহায্যে এই s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বমোট সেটা বের করব, 4p অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করব, তারপর এটাতে বের করব, তারপর হচ্ছে এই 4f অরবিটালে। তো প্রথমে আসো 4s অরবিটালের জন্য, তাহলে 4s অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করব এই সূত্র দিয়ে। এটা যদি করি তাহলে দেখো 2 ইন এই যে ব্র্যাকেট 2 l এর মান, s অরবিটালের জন্য l এর মান কত হয় বলো তো ভাইয়া, এই যে 0। তাহলে এখন হবে 2 × 0 + 1, হিসাব করলে কত হয়, 2 × 0 মানে 0 + 1 মানে কত, 1, 1 × 2 কত, 2। তার মানে আমার এই 4s অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 2টা। ঠিক আছে, তারপর হচ্ছে 4p অরবিটাল। তাহলে 4p অরবিটালের জন্য এই যে l এর মানটা কত হবে বলো তো, p অরবিটালের জন্য l এর মান কত হয়, 1 হয়। তাহলে যে 1, 2 × 2 + 1 কত, 3, 3 × 2 = 6। তাহলে আমার এই 4p অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকতে পারবে 6টা। 4d অরবিটালে কয়টা, তাহলে l এর মান যেহেতু d অরবিটাল তাহলে l এর মান কত হবে, d অরবিটালের জন্য l এর মান হয় 2, তাহলে এখানে l এর জায়গায় 2 বসাও। তাহলে 2 × 2 = 4, 1 = 5, 5 × 2 = 10। তাহলে 4d অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারবে সর্বমোট। তাহলে 4f অরবিটালে কয়টা থাকবে সর্বমোট, তাহলে এর জায়গায় কত হবে, এখন এই যে f অরবিটালে কত হয়, l এর মান 3, তাহলে 3, 3 × 2 = 6, 1 = 7, 7 × 2 = 14। তাহলে এই 4f অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকবে 14টা। এই তুমি এভাবে তুমি দেখাই দিবা, এভাবে লিখবা না, তুমি আর সুন্দর করে গুছাই লিখবা। ঠিক আছে, কীভাবে গুছাই লিখবা সেটা তো গাইডে দেওয়া আছে, তুমি একটাবার গাইডে থেকে পড়ো, দেখে থেকে একবার লিখো, তারপর দেখবো তুমি পারতেছো। কেমন, ইনশাল্লাহ তুমি পারবা। তো এবার আসো আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো 4 নম্বর সৃজনশীল প্রশ্নে কি আছে দেখো, দুইটা চিত্র, এই দুইটা চিত্র কি মিন করে, দুইটা চিত্র দুইটা পরমাণু মডেলকে নির্দেশ করতেছে। আমাদের বই দুইটা পরমাণু মডেল আছে না, এই দুইটা পরমাণু মডেলকে এই দুইটা চিত্র নির্দেশ করতেছে। এখন
কোনটা কোন পরমাণু মডেল? একটু ভালো করে খেয়াল করো। এই যে 2 নম্বর যে চিত্রটা আছে, 2 নম্বর চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কি একটা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি স্তর আসতেছে। এখন আমরা শক্তির বিকিরণ বা শোষণ এই সম্পর্কে ধারণা পাইছি কোন পরমাণু মডেল থেকে? বোর পরমাণু মডেল থেকে। তার মানে এটা হচ্ছে বোর পরমাণু মডেল। আর এটা কি? এটা রাদারফোর্ড পরমাণু মডেল। এখানে আমি লিখেও রাখছি যে এটা হচ্ছে বোর পরমাণু মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। কিন্তু পরীক্ষাতে কিন্তু এটা দেওয়া থাকবে না যে এটা বোর পরমাণু মডেল আর এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, মানে লিখে দেওয়া থাকবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের যে প্রশ্ন কোশ্চেন করলো, প্রথম কোশ্চেনটা করছে এল শেলে আগত ইলেকট্রনের বিকৃত শক্তির পরিমাণ বের করো। এল শেল বলতে কোনটা? এই যে 2 নম্বর চিত্রে আমার এন শেল মানে সর্বশেষ শক্তি স্তর থেকে অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তর অর্থাৎ এল শেলে একটা ইলেকট্রন কি আসে। তো আমরা জানি ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে তখন কি করে? শক্তি বিকিরণ করে। আর যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় তখন কি করে? শক্তি শোষণ করে। তো এই শক্তি কতটুকু শোষণ করে সে নিম্নতর শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, আর কতটুকু শক্তি বিকিরণ করে উপরের শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, সেই শক্তি পরিমাণটা আমরা বের করব। সেই শক্তি পরিমাণটা কীভাবে বের করে? একটা সূত্র আছে আমাদের বইয়ে, সেই সূত্রটা হচ্ছে কি? E = hc/λ। ঠিক আছে? তো এখানে h কি? h হচ্ছে একটা ধ্রুবক যেটার মান ফিক্সড, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে কি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, আর সি হচ্ছে কি? সি হচ্ছে আলোর বেগ। সি হচ্ছে আলোর বেগ, যার মান কত? 3 × আলোর বেগ তো আমরা জানি 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। আর ল্যামডা, ল্যামডা হচ্ছে কি? ল্যামডা, এই যে ল্যামডা বলতে কি? এই যে ইলেকট্রন যে শক্তি বিকিরণ করে সেই শক্তিটা আসলে কি? শক্তিটা আসলে ফোটন। সেই ফোটন আসলে কি? আমাদের সেই ফোটন হচ্ছে আলোর কণা। তো আলো কি? আলো কিন্তু একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ। আর তরঙ্গের কি থাকে? তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তরঙ্গ বেগ থাকে, তরঙ্গ কম্পাঙ্ক থাকে। তাহলে এখানে এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 486 ন্যানোমিটার। তাহলে আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486 ন্যানোমিটার। এখন দেখো আলোর বেগ যেহেতু মিটার/সেকেন্ডে দেওয়া অর্থাৎ মিটারে দেওয়া, তাহলে অবশ্যই এটা আমাদের মিটারে নিয়ে হিসাব করতে হবে, তা নাহলে তুমি যে এখানে হিসাব করবা সেটা ভুল আসবে, ভুল তথ্য আসবে। তাহলে আমরা জানি 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻9 মিটার। তাহলে এত ন্যানোমিটার কত মিটার হবে? এত গুণ 10⁻9 মিটার। এবার তুমি এই মানগুলো এখানে বসাই দাও, তাহলে কত হবে? 6.626 × 10⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মান কত? 486 × 10⁻9। হিসাব করলে দেখা যাবে কত? হিসাব করলে আমরা পাবো 4.09 × 10⁻19 জুল, কারণ শক্তির পরিমাপের একক হচ্ছে কি? জুল। ঠিক আছে? এইভাবে তোমরা এই গ প্রশ্নের সলিউশন করবা, E = hc/λ দিয়ে। এটা আমাদের বইয়ে কিন্তু আছে এই সূত্রটা। তাহলে এই হচ্ছে গ প্রশ্ন। এবার হচ্ছে লাস্ট প্রশ্ন, কি বললো? 1 আর 2 নং মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য? তো এটা তো তোমরা জানো কোনটা অধিক গ্রহণযোগ্য। কোনটা অধিক গ্রহণযোগ্য? রাদারফোর্ড পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য নাকি বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য? রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কয়টা তথ্য পাইছি? একটা তথ্য পাইছি, সেটা হচ্ছে কি? নিউক্লিয়াসের ধারণা। রাদারফোর্ড বলছে যে পরমাণু একটা কেন্দ্র আছে, যেটা হচ্ছে কি নিউক্লিয়াস। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এই একটা কথা কি পাইছে? স্বীকৃত পাইছে, সবার কাছে গ্রহণযোগ্যতা পাইছে। আর বোর পরমাণু মডেলের কয়টা কথা সবার কাছে স্বীকৃত পাইছে, সবার কাছে গ্রহণযোগ্যতা পাইছে? 3টা কথা। একটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি প্রথম শক্তি স্তর সম্পর্কে। রাদারফোর্ড বলছিল ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে, কিন্তু এই বিভিন্ন কক্ষপথের আকার কেমন হবে, হ্যাঁ, বা কতটুকু দূরত্বে আমরা ওই কক্ষপথগুলোকে পাবো সে সম্পর্কে কোনো ধারণা দেয় না রাদারফোর্ড, জাস্ট বলে দিছে। কিন্তু বিজ্ঞানী বোর এসে বলল যে ইলেকট্রন কিছু নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে, আর সেই নির্দিষ্ট শক্তি স্তরের দূরত্ব কত সেটা বের করার সূত্র সে বলে দিছে কৌণিক ভরবেগের সাহায্যে, যে mvr = nh/2π। তাহলে দুটো তথ্য দিল। কৌণিক ভরবেগের অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ যখন কোনো একটা শক্তি স্তরে থাকবে কত হবে, কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সেটা বের করারও আমাদের একটা সূত্র দিয়ে দিছে। তাহলে আমরা ওই সূত্রের সাহায্যে আমরা ইলেকট্রন কি বের করতে পারবো? ইলেকট্রনের অবস্থান বের করতে পারবো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারবো যখন কোনো একটা শক্তি স্তরে থাকবে। এটা একটা তথ্য। প্রধান শক্তি স্তরের ধারণা দিলে এটা একটা তথ্য। তারপর লাস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা হচ্ছে কি? যখন কোনো একটা ইলেকট্রন শক্তি স্তরে ঘুরবে তখন সে কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না।
রাদারফোর্ড কিন্তু এটার ব্যাখ্যা দিতে পারে নাই, কিন্তু বোর বলছে যখন কোনো একটা ইলেকট্রন শক্তি স্তরে ঘুরবে তখন সে শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। যখন সে শক্তি শোষণ করবে, যখন বাইরে থেকে এক্সট্রা কোনো শক্তি আমার ইলেকট্রনকে দেওয়া হবে, তখন ইলেকট্রন সেই শক্তিটাকে শোষণ করে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। আর যখন শক্তির সোর্সটা আমরা সরাই ফেলবো তখন কি লাভ দিয়ে সে আবার তার নিম্নতর শক্তি স্তরে চলে আসবে। এই সময় সে কী করবে, যে শক্তিটা শোষণ করে গিয়েছিল উপরে, সেই শক্তিটা আবার কী করবে, বিকিরণ করে ছেড়ে দিয়ে আবার কি তার আগের অবস্থানে ফিরে আসবে, নিম্নতর শক্তি স্তরে চলে আসবে। ঠিক আছে, নিম্নতর শক্তি স্তরে আসতে পারে, আগের অবস্থানে আসতে পারে, অথবা এর মানে উপরের শক্তি স্তর যেমন যদি থাকে 4 নম্বরে, আগে যদি থাকে 2 নম্বরে, তাহলে 4 থেকে 2 আসতে পারে, অথবা 4 থেকে 3 আসতে পারে, এরকম আর কি। তো বোঝার ব্যাপার হচ্ছে আমরা বোর পরমাণু মডেল থেকে 3টা গুরুত্বপূর্ণ তথ্য পাই। পারমাণবিক বর্ণালী সম্বন্ধে ধারণা পাই, কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কীভাবে বের করতে হবে সে সম্পর্কে ধারণা পাই, পরমাণুর যে প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ সে সম্পর্কে ধারণা পাই। আর রাদারফোর্ড থেকে মাত্র একটা ধারণা পাই, সেটা হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াস। তাহলে তোমরাই বলো কার মডেল, কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য? বোর পরমাণু মডেল। ওকে, এই হচ্ছে এটার ব্যাখ্যা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট যে সৃজনশীল প্রশ্ন 5 নম্বর, সেটা একটু ভালো করে খেয়াল করে দেখবা। এটা আমাদের প্রথম দিকে যে কয়েকটা সৃজনশীল সলিউশন করেছিলাম না, তাদের মতো একটা আর কি এখানে আছে। দেখো ভালো করে, উদ্দীপক দেওয়া আছে এ একটা মৌল যার প্রোটন সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা কয়টা বেশি? 4টা বেশি। আর বি হচ্ছে অন্য আরেকটা মৌল যার 3টা আইসোটোপের ভর যথাক্রমে 16, 17, 18 দেওয়া আছে। তো কোশ্চেন করলো কি, এই মৌলটার নিউক্লিয়াসের ভর যদি এত কেজি হয় তাহলে এই মৌলটার পরিচয় কি? এই মৌলটির পরিচয় বলতে বোঝানো হয়েছে এই মৌলটার নাম কি। এখন কোন একটা মৌলর নাম কি বা ওই মৌলটাকে আমরা চিনব কিভাবে? ওর প্রোটন সংখ্যা দ্বারা, ওর মধ্যে কয়টা প্রোটন আছে। কারণ আমরা এই মৌলটার মধ্যে মোট কয়টা প্রোটন আছে সেটা বের করলে আমরা ওটা পরিচয় বলে দিতে পারবো। যদি আমরা বের করতে পারি যে এই মৌলটার মধ্যে প্রোটন আছে 10টা, তাহলে আমরা বলবো এটা হচ্ছে নিয়ন। যদি আমরা বের করতে পারি এই মৌলটার মধ্যে প্রোটন আছে 17টা, তাহলে এটা হচ্ছে কি ক্লোরিন। আমরা আসলে এই মৌলটার প্রোটন সংখ্যা বের করব, কারণ কোন একটা মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা থেকে আসলে কোন একটা মৌলের নাম্বারিংটা করা হয়েছে, সিরিয়াল করা হয়েছে পর্যায় সারণীতে। ঠিক আছে, তো আসলে আমরা একটা সলিউশন করি। তাহলে আমরা এখানে যে এ মৌলটি আছে, এখন এই এ মৌলটার মধ্যে কয়টা প্রোটন আছে সেটা কি আমরা জানি? সেটা তো আমরা জানি না। তাহলে ধরি এ মৌলটার মধ্যে প্রোটন আছে কয়টি? xটি। তাহলে এ মৌলটার মধ্যে নিউট্রন কয়টা সেটা কি আমরা জানি? এখানে বলে দিচ্ছে প্রোটন থেকে নিউট্রন কয়টা বেশি? 4টা বেশি। তাহলে এখানে প্রোটন ধরে নিলাম xটি, তাহলে নিউট্রন হবে কয়টি? নিউট্রন হচ্ছে x + 4টি। এখন আমরা এ মৌলের প্রকৃত ভর বের করব। এ মৌলের প্রকৃত ভর, এখন কোন একটা পরমাণুর প্রকৃত ভর কীভাবে বের করে? ওই পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে আর যতগুলো নিউট্রন আছে সবগুলো প্রোটনের ভর, সবগুলো নিউট্রনের ভর বের করে যোগ করে দিলে আমরা ওই পরমাণুর প্রকৃত ভর পাবো। আমরা এখানে এই কাজটাই করব। তাহলে এই এ মৌলের প্রকৃত ভর বের করার জন্য কি করব? এ মৌলের হ্যাঁ সবগুলো প্রোটনের ভর প্লাস সবগুলো নিউট্রনের ভর। এখন সবগুলো প্রোটনের ভর তুমি কেমনে বের করবা? তো পাশে দিয়ে লেখা রাখবা যে আমরা জানি, উই নো, যে একটা প্রোটনের ভর কত? 1.673 × 10⁻24 গ্রাম। তাহলে একটা নিউট্রনের ভর আমরা কত জানি? আবার একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। ওকে, তাহলে আমরা এই মৌলের মধ্যে সবগুলো প্রোটনের ভর, তো প্রোটন আছে কয়টা ধরে নিয়েছিলাম? xটা। তাহলে একটা প্রোটনের ভর যদি হয় এত, তাহলে ওই যে xটা পরমাণু ভর হবে কত? x গুণ 1.673 × 10⁻24 এত গ্রাম। তাহলে এই হচ্ছে সবগুলো প্রোটনের ভর প্লাস সবগুলো নিউট্রনের ভর। একটা নিউট্রনের ভর হচ্ছে এত, এখন নিউট্রন আছে কয়টা? x + 4টা। তাহলে হবে কত? x + 4 ইন্টু একটা ভর কত? এত, তাহলে 1.675 × 10⁻24। তাহলে একটার যদি এত হয় তাহলে x + 4 কতগুলো হবে সেটা হচ্ছে এটা। তারপরে দেখো আমরা কিন্তু এই মৌলটার প্রকৃত ভর জানি কত, এটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখছো এখানে। তাহলে আমরা এখন হিসাব করবো যে বা
এটা লিখবো 9.367 ইন্টু 10^26 কি দেওয়া আছে একটু ভালো করে খেলতে হবে। দেখো এই জায়গায় কিন্তু অনেকে সবাই ভুল করে, যেখানে কিলোগ্রাম ও কিন্তু এই মানটাই দিয়ে দেয়, কিন্তু একটু খেয়াল করো এই পাশে যে মানগুলো সেগুলো কিসে দেওয়া আছে দেখো তো। আমি কিন্তু গ্রামে বসাইছি, তোমাকে অবশ্যই সমীকরণের দুই পাশে একক ঠিক রাখতে হবে। এদিকে কেজি রাখলে এদিকে সবগুলো কেজিতে রাখতে হবে, ওইদিকে যদি সবগুলো গ্রামে থাকে অবশ্যই এদিকে গ্রামে রাখতে হবে। এখন যেহেতু দুইটা আমার গ্রামে আছে তাই আমি এদিকটাও গ্রামে রাখি। এখন কেজি কিলোগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য কী করতে হয়, জাস্ট 1000 দিয়ে গুণ দিতে হয়। 1000 মানে কত, 10^3। এটার সাথে এটা ক্যালকুলেশন করলে হবে কত, 10^23। তারপরে কি এই যে এই জিনিসটা, তার এই বাকি জিনিসটা তোমরা ক্যালকুলেশন তো করতেই পারবা। তাহলে এই পুরো জিনিসটা ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা তোমরা জানো আশা করি। তাহলে ক্যালকুলেশন করে আমার যে এক্স এর মান বের হবে কত, ক্যালকুলেশন করে আমার এক্স এর মান বের হবে হচ্ছে 26.21। 26.21 মানে আমরা তো এক্স মানে কি ধরছি, ওই মূলটার পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা তার ফ্র্যাকশনাল হয় না, তার মানে কত 26টি। ফ্র্যাকশনালটা আমরা ধরবো না, সুতরাং এক্স মানে 26টি, তার মানে ওই মূলটার মধ্যে প্রোটন আছে 26টি। তাহলে এখন বলো তো ভাইয়া মূলটার নাম কি, আয়রন। আমরা জানি 26 নম্বরে কি থাকে, আয়রন নামক যে মূলটা সেটা থাকে। তাহলে আমাদের এই মূলটার পরিচয় হচ্ছে কি, ও হচ্ছে কে আয়রন, এই যে Fe26। ঠিক আছে, তাহলে এইদিকে গেল গ। তারপর আবার আমরা করবো হচ্ছে লাস্ট সৃজনশীলের লাস্ট প্রশ্ন, সেটা কোনটা, গ। দেখো কি বলছে, বিয়ের আইসোটোপ সমূহের প্রাকৃতিক পর্যাপ্ততা যথাক্রমে এত এত এত। এখন বিয়ের কয়টা আইসোটোপ পাওয়া যায়, কি দেওয়া আছে, 3টা আইসোটোপ। তাহলে বিয়ের যে 3টা আইসোটোপ পাওয়া যায় সেটা আমরা লিখবো, 1টা 2টা 3টা। এই 3টা আইসোটোপের ভর দেওয়া আছে এখানে 16 17 18। 16 17 আর হচ্ছে 18, কেমন। এখন কি বের করতে বলছে, আসলে প্রশ্নটা কি করছে, এই যে 3টা আইসোটোপ যে পাই, এই 3টা আইসোটোপ আবার প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায় সেই মানগুলো দেওয়া আছে। যেমন প্রথমটা কি পরিমাণ পাওয়া যায় প্রকৃতিতে, 99.76% পাওয়া যায়। এরপরেরটা কি পরিমাণ পাওয়া যায়, 0.03% পাওয়া যায়। এরপরের যে আইসোটোপটা সেটা প্রকৃতিতে পাওয়া যায় 0.204%। ঠিক আছে, এখন এই আইসোটোপের এই শতকরা পরিমাণ থেকে আমাদেরকে বলছে এই বিমূলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে। এটা কিন্তু আমরা পারি, কারণ আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কোন একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার একটা সূত্র কি, সূত্র হচ্ছে কি, যে আমরা এখন বের করবো বিমূলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি, সেটা 100 ডিভাইডেড কত, প্রথম মোলের প্রথম আইসোটোপের ভর সংখ্যা ইন্টু প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায় এটা গুণ 99.76% দিব না, একাকার 100 তো দেওয়াই আছে নিচে। তারপর হচ্ছে প্লাস, একইভাবে পরের যে আইসোটোপ সেটার ভর সংখ্যা গুণ ওটার পার্সেন্টেজ 0.03, কত পার্সেন্ট পাওয়া যায়। ঠিক একইভাবে প্লাস যে আইসোটোপ সেটার ভর সংখ্যা ইন্টু সেটা কি পরিমাণ প্রকৃতিতে পাওয়া যায় 0.204%। তার মানে পার্সেন্ট দেবো না, কারণ যেটা নিচে 100 আছে। এবার এই সবগুলো মান ক্যালকুলেশন করে 100 দিয়ে ভাগ করলে কত হবে ভাইয়া, কত হবে, সেটা হবে হচ্ছে 16.00461। তার মানে প্রায় কত, প্রায় 16। এখন তোমরা বলো তো 16 কার আপেক্ষিক পারমাণবিক ভর, কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, অক্সিজেনের। তাহলে আসলে এই যে বিমলটা সেটা হচ্ছে কি অক্সিজেন। এই অক্সিজেনের 3টা আইসোটোপ হচ্ছে এগুলা। ঠিক আছে, তাহলে এখন বিয়ের জায়গায় আমি এখন অক্সিজেন লিখে ফেলতে পারি, যে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8। এই যে 8 8 সবগুলো পারমাণবিক সংখ্যা সমানের জন্য কি এই 3টা কি অক্সিজেনের আইসোটোপ। তো এই হচ্ছে আর কি এই সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা। তো তোমরা যদি এই 5টা সৃজনশীল খুব ভালো করে বুঝতে পারো মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ের প্রায় 80 থেকে 90% তোমাদের কী হয়ে যাবে, কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে একটু বোঝার চেষ্টা করবা।